2017 মার্চ মাসে একজন রিয়েল এস্টেট ব্রোকার রাজেশ ঠক্কর স্ট্যাবিং দ্বারা মার্ডার হয়। অনেকেই সন্দেহের তালিকায় ওঠে, যাদের উদ্দেশ্য ছিল রাজেশ ঠক্করকে মেরে ফেলা। এই স্ট্যাবিং এর একজন আই উইটনেসও ছিল। রাজেশ ঠক্করের স্টেটমেন্টে ওই কেসের ডাইং ডিক্লারেশন ছিল। অপরাধীকে জামিন দেওয়া হয়, কিন্তু এই কেসের পিছনে একটা বড় ষড়যন্ত্র ছিল। স্ট্যাবিং আর রাজেশ ঠক্করের মৃত্যুর পেছনে এক প্রকার কনস্পিরেন্সি ছিল, কিন্তু ষড়যন্ত্র সফল হয়নি যেভাবে স্ট্যাবিং করার পরিকল্পনা ছিল। অফিসে 10 মিনিটের কাজ আছে, তারপরে ভাবির জন্য বেরিয়ে যাবো। তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে আমাকে। আচ্ছা, আর তুমি ফিরবে কখন অফিস থেকে? ফিরতে রাত হবে, কিন্তু বেশি রাত হলে আমি তোমাকে ফোন করে দেবো শ্রেয়া। আরে চা তো খেয়ে যাও। অজয়, অজয়। আসছি স্যার। জয় শ্রীকৃষ্ণ সরোদা। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা শোনো, আমি আজকে যাব, হ্যাঁ, আর রাতে ফিরে আসবো। ওই প্রদীপ ভাইকে ফোন করে জিজ্ঞেস করো উনি কোনো বাড়ি দেখতে চান কিনা। ঠিক আছে। আর যদি উনি হ্যাঁ বলে তাহলে ওনাকে 2-3টে বাড়ি দেখিয়ে ঠিক দিও। আছে সরোদা। বুঝতে পেরেছো? কিন্তু আজকে ওই রেজিস্ট্রেশন অফিসেও যেতে হবে, ওই চন্দ্রকান্ত দাদার জন্য। হ্যাঁ, ওই কাজটা কিন্তু অবশ্যই করো। আচ্ছা। আর দেখো, সমস্ত কাজ আপ টু ডেট করো, কোনো কাজ পেন্ডিং থাকা আমার পছন্দ নয়, বুঝেছো? হ্যাঁ, আমি অফিস থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। মা, একটু হাঁটতে বেরোচ্ছি, আধ ঘন্টা চলে আসবো। বীরজু দাদা, এই চুনটা অল্প দিও আর কুচু সুপুরি দিয়ে দিও। রাজেশ, পান খাবি নাকি? না না পঙ্কজ, তুই খা, আমি ঠিক আছি। আচ্ছা। রাজেশ, রাজেশ, রাজেশ! রমেশ ভাই, রমেশ ভাই, রমেশ ভাই, রাজেশকে কেউ অ্যাটাক করেছে। কি বলছিস? আরে কে অ্যাটাক করেছে? কি হয়েছে সেটা তো খুলে বল। বলতে পারবো না রমেশ ভাই, রাস্তার ওপরই হয়েছে। কবিতা, পঙ্কজ রাজেশকে হসপিটালে নিয়ে গেছে। আমি ওই পরিমল রোডের দিকে যাচ্ছিলাম, দেখলাম একটা বাইক যাচ্ছিল। বাইক থামিয়ে একটা লোক নামলো আর সোজা ছুরিটা বার করে রাজেশের উপর হামলা করলো। একবার দুবার নয়, অনেকবার ছুরি মেরেছে এখানেই। হ্যাঁ স্যার, আমি রাজেশের চিৎকার শুনেছিলাম। এই 4-5 মিনিট আগে আমার দোকানের সামনে দিয়ে গিয়েছিল। স্যার, আমি ওর দোকান থেকেই পান খাচ্ছিলাম। 10টা থেকে 10:30টার মধ্যে যখন আমি বাড়ি যাচ্ছিলাম তখন এই ঘটনাটা আমার চোখের সামনেই ঘটে। তুমি কি বাইকওয়ালাকে দেখেছো পঙ্কজ? মানে ওর মুখটা? না স্যার, দেখতে তো পাইনি। স্যার, ওর মুখটা পুরো কাপড় দিয়ে ঢাকা ছিল। হ্যাঁ, হলুদ রঙের কাপড় ছিল স্যার। আর আমি দেখলাম যে রাজেশ ওকে আটকানোর খুব চেষ্টা করছিল স্যার। বাইকের নম্বর দেখতে তো পাইনি স্যার। পঙ্কজ, যা কিছু মনে আছে, একটা দুটো লেটার? না স্যার, আমি কিছুই দেখতে পাইনি স্যার। আমি একদমই ভয় পেয়ে গেছিলাম তখন। এত রক্ত বেরোচ্ছিল যে আমার মাথায় কিছুই আসেনি। না না, আপনারা পেশেন্টের সাথে কথা বলতে পারবেন না। ওনার কন্ডিশন কি খুব সিরিয়াস? ওনার অনেক ব্লাড বেরিয়ে গেছে, সমস্ত ইন্টারনাল অর্গান ড্যামেজ হয়ে গেছে। ওনার বাঁচার কতটা চান্স আছে, সার্ভাইভাল রেট কি আছে, আমরা কিছুই এখন বলতে পারছি না। কারোর সাথে দেখা করতে যাচ্ছে এরকম তো কিছুই বললো না রাজেশ দাদা। রাজেশের অভ্যেস ছিল রাতের খাওয়ার পর আধ ঘন্টাও হাঁটতে যেত। রাজেশকে তো আমি অনেক বছর ধরে চিনি। হ্যাঁ স্যার, ও আমাদের পাড়াতেই থাকে, ওর পরিবারের সঙ্গেই। তাহলে ওর এরকম শত্রুতা কার সাথে হতে পারে যে কিনা ওকে চাকুই মেরে দিল? আমি জানি না স্যার,
এটা তো রাজেশ নিজেই বলতে পারবে আপনাকে, হয়তো ওর বাড়ির লোকেরা। হ্যালো, হ্যাঁ কোথায় আছো, কখন ফিরবে? আরে হরিশ ভাইয়ের গাড়ি পাঞ্চার হয়ে গেছে, হাইওয়েতে যে ধাবা আছে ওখানে আমরা খাচ্ছি, বাড়ি ফিরতে সকাল হয়ে যাবে। আরে আমার কথা তো শোনো। আরে স্যার, কাল রাত থেকে আমি বাইরে বেরোইনি। কি করলো? কি করেছে এটা কি? আর আপনারা আমার ছেলেটাকে তুলে নিয়ে যাবেন? ফেলছেন কেন? কি কথা? স্যার, স্যার আমার কথা শুনুন। স্যার আমি কোথাও বেরোইনি কাল থেকে। স্যার, আমার মাথায় একটাই নাম আসছে, অমিত যোশী। এই অমিত যোশী থাকে কোথায়? আমাদেরই এলাকায়। ওর সঙ্গে আমার ছেলে রাজেশে ঝগড়া হয়েছিল। স্যার আমার গাড়ি রাজেশের গাড়িকে শুধু টাচ করে চলে গেছিল, আর একটু মাথা গরম ছিল বলে একটু ঝামেলা হয়ে গেছিল। স্যার আমার মাথা কি খারাপ হয়েছে যে ছুরি চালাবো? প্রীতি, তোমারও কি মনে হয় অমিত যোশী তোমার দাদা রাজেশকে ছুরি মেরেছিল? কেন? তোমার বাবা তো কনফিডেন্টলি ওর নাম নিচ্ছে। জানি না ম্যাডাম, আমার ম্যাডাম এরকম মনে হয় যে অমিত এরকম করবে না। না, পড়বো না। কি করবেন আপনি? বেশি কিছু নয়, জোর জবরদস্তি পড়াবো। অসুবিধা হবে তোর? আরে স্যার, আমার পাশের বাড়ি থাকে যতীন, আমার বন্ধু। সেদিন আমরা দুজনে বসে আমার বাড়ির সামনে 11:30 পর্যন্ত গল্প করছিলাম। আর যখন বিরজু পানওয়ালা খবর নিয়ে যাচ্ছিল রাজেশের বাড়িতে, স্যার আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। খবরটা শোনার পর পুরো এলাকার সব লোক পরিমল রোডে জড়ো হয়, কিন্তু তুই যাসনি। স্যার ঘটনার সময় আমি ছিলামই না, আর না ঘটনার পরে ছিলাম। স্যার আমি তো ওখানে ছিলামই না, তো এটা কেন পড়তে যাব? স্যার দেখুন, আমি কোনো নাটক করছি না। নাটকটা আমিও চাইছি না, তাই তো বলছি পড়ে নে, নাহলে হয়তো হাতে পায়ে প্লাস্টার করতে হবে। স্যার নে পড়ে নে। গুরু, তুই এই প্রীতির ব্যাকগ্রাউন্ডটা চেক কর। ও অমিতকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু আমাদের মনে হচ্ছে অমিত ইনভলভ আছে। ও জানতো রাজেশ খাবার খাওয়ার পরে হাঁটতে বেরোবে। এই লোকটা দেখুন, আপাতত ব্লিডিংটা তো আমরা বন্ধ করে দিয়েছি, পেশেন্টের জ্ঞানও ফিরে এসেছে, কিন্তু এই মুহূর্তে আমরা এটা বলতে পারছি না যে ও সম্পূর্ণ বিপদমুক্ত। এখন আমরা রাজেশের সাথে কথা বলতে পারি ডক্টর? আমি শুধু 5 মিনিট দেবো, তার বেশি নয়। কে ছিল বাবা? বল রাজেশ, অমিত যোশী ছিল না? কি দেখছিস? না স্যার, ওই লোকটা মনে হচ্ছে না। কনফার্ম? স্যার এবার ছেড়ে দিন না। স্যার ও না বলে যাচ্ছে, তাও আপনারা শুনছেন না। স্যার, রাজেশের জ্ঞান ফিরেছে, কথা বলবে। ওর বাড়ির লোক বলছে ও হামলাকারীকে চিনতে পারবে। মুভ। এবার আমি যেতে পারি? এক্ষুনি না ভাই, রাজেশ তাকে স্বীকার করুক। প্রথমে স্ট্যাপ করার পর আমি ওই জামা? হ্যাঁ, টেনেছিলাম। দ্বিতীয়বার স্ট্যাবের আগে আমি ওকে দেখেছি। সে কে ছিল রাজেশ? ও আমাকে খুন করার হুমকি দিয়েছিল আগে। আমি গুরুত্ব দিইনি। সেটা কে ছিল রাজেশ? ওই এলাকার কেউ? টাকা, আগে টাকা ছিল ওর কাছে। শরৎদা, শরৎ সোলাঙ্কি। আরে বলছি তো টাকা নেই, তো আমি দেবো কোথা থেকে? শরৎদা, আপনি বলেছিলেন যে আপনি 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেবেন। 2 মাস হয়ে গেছে, আর আপনি এখন আমায় বলছেন যে আপনার কাছে দেওয়ার মতো টাকা নেই। আরে ভাই, 25,000 টাকার জন্য তুই কি রোজ এখানে এসে ঝগড়া করবি নাকি?
আর 25,000 টাকার জন্য তোর বোনের বিয়ে কি আটকে আছে? হ্যাঁ, আরে আপনার মতো আরো 8 জন আছে। আমি সবার কাছ থেকে টাকা জোগাড় করার চেষ্টা করছি, সব মিলিয়ে ভালো টাকা হবে। বিয়েটা জুন মাসে হবে, জুন মাস তো আর দেরি নেই। আর আপনার কি ইয়ার কি মনে হচ্ছে? এই গলা নামিয়ে কথা বল। 25,000 দিয়ে তুই আমায় কিনে নিস নি, হ্যাঁ মনে থাকে যেন। দেখুন শরৎদা, আমি আমার টাকা ফেরত চাই, তা না হলে দেখে নিও কিন্তু আমি কি করি। আরে কি করছিস? আমার অফিসে ভাঙচুর করবি তুই? হ্যাঁ, শরৎদা, আমাকে আমার টাকা দিয়ে দাও, তা না হলে আমি অনেক কিছু করতে পারি। অর্থ তোকে দেবই না আমি। তুই যদি আরেকটা পাথর ছুঁড়ে মারিস তাহলে আমি তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো, বুঝেছিস? তোকে মেরে ফেলবো, তোকে শেষ করে ফেলবো আমি। যা এখান থেকে, চল বেরো, বেরো এখান থেকে, তুই বেরো বলছি। চল এখান থেকে। তোকে মেরে আমি এখানেই পুজো রাখবো, বুঝেছিস? যা। ওটা আমার টাকা ছিল। প্রীতির বিয়ে হবে বলে আমি সবাইকে দেওয়া টাকা আমি ফেরত নিচ্ছিলাম। শরৎদার থেকে আমি 3টে বাড়ির ব্রোকারির টাকা নেওয়ার ছিল প্রীতির বিয়ের জন্য। আমি টাকা নিতে গেছিলাম, আমার ওই টাকার ভীষণ দরকার ছিল। হ্যাঁ, শরৎ সোলাঙ্কি, উনি শুয়ে আছেন। কি ব্যাপার? আমি ওনাকে জাগাতে এসেছি। আমি এই চেয়ারে বসবো কারণ ভোর 5:30টায় উঠেছি আমি, আর আমি ভালো করে তাকাতেও পারছি না। রাজেশের উপর হামলা করার পর কোথায় লুকিয়েছিলিস তুই? দেখুন, আপনি ভাং খেয়ে আছেন নাকি ওই রাজেশ ভাং খেয়ে রয়েছে? ওই, বেশি কথা বলবি না, বুঝেছিস? যতটা জিজ্ঞেস করছি ততটার উত্তর দিবি। এটা পুলিশ স্টেশন। শানাগিরি তো ও করছে আমাকে বদনাম দিয়ে। আমি কালকে ভাপি গিয়েছিলাম, আজকে সকালে ফিরেছি। আমি ভদোদরাতে ছিলামই না। আর যদি আমি থাকতামও তাহলে আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে এই কাজ আমি করব? সেটা আমরা করে দেবো। মাথা টাথা সব খারাপ করে দেবো তোর। তাড়াতাড়ি বল, বাইক কার ছিল, চাকু কোথায়, আর ওই হলুদ কাপড়টা কোথায় যেটা দিয়ে তুই নিজের মুখ ঢেকেছিলি? আচ্ছা, আপনারা আমাকে খুনি সাব্যস্ত করে অন্য কাউকে কি আপনারা বাঁচাতে চাইছেন না? রাজেশের অবস্থা ক্রিটিক্যাল, বুঝলি? ক্রিটিক্যাল হোক বা পলিটিক্যাল, তাতে আমার কি যায় আসে? না, আমি মানছি যে আমার কাছেও 25,000 টাকা পেত, কিন্তু যখন আমি ওকে দিয়েছিলাম তখন ও নিতে চাইনি। ও বলেছিল ওটা শেয়ার বাজারে লাগিয়ে দিতে, তা আমি করে দিয়েছি। এখন শেয়ারের টাকা 25,000-এর জায়গায় 3,000-এ নেমে এসেছে, তো আমি কি করব? এগুলো কি ও বলেছে আপনাদের? এটা পড়ে নে। আরে বা ইন্সপেক্টর, আপনি তো একেবারে তৈরি হয়ে রয়েছেন আমাকে ফাঁসাবার জন্য। এই কেসের জন্য রাজেশ আপনাদের কত টাকা খাইয়েছে বলবেন? আপনি কিন্তু এইভাবে আমার গায়ে হাত তুলবেন না ইন্সপেক্টর। আমি কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নই, আমি অনেক দূর যেতে পারি। চুপচাপ পড়ে নে। প্রশ্নই উঠছে না। আর আমার গায়ে হাত তোলার বদলে আপনি ফোন করুন আর নাম্বার ডায়াল করুন আমার পার্টনার হরিশ বাগেলা আর ফাইন্যান্সার বাচু ভাই শাকে। ওরাও সাক্ষী দেবে যে আমি কালকে ভাপিতে ছিলাম। আমি আর হরিশ মিলে ভাপিতে নতুন ব্রাঞ্চ খোলার কথা আলোচনা করছিলাম। ভোর 5:30টার সময় ও ক্লান্ত হয়ে বাড়ি ফিরলো, আর আপনারা চোর ছাচরের মতো তুলে নিয়ে চলে এলেন। কি ভেবেছেন কি আপনারা আমাদের? 10 মিনিটে আপনার স্বামীকে বুঝতে পেরেছিলাম যে ও কি করতে পারে বা পারে না। ঘর খালি করে দেওয়ার জন্য কি পরিমাণ হুমকি দেয়, কিরম দাদাগিরি করে, এই সব হিস্ট্রি আমাদের কাছে চলে এসেছে। ওটা ওনার কাজ। রিয়েল এস্টেটে আছেন উনি। আরে লোকজন এত সহজে টাকা দেয় না। আরে কখনো কখনো তো বাড়ি খালি করে না। এটাও তো একটা কাজ, টাকা নিয়ে ফেরত না দেওয়া, হুমকি দেওয়া, তারপরে অ্যাটাক করা। এবারে তো নিজে রাজেশ ঠাক্করের টাকা আত্মসাৎ করেছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নামে। স্যার, এটা এই কারণে নয় যে শরৎ আমার বন্ধু বা পার্টনার, কিন্তু কারণটা এই যে আমরা দুজন একসঙ্গেই ছিলাম ওই ভাপিতে যখন অ্যাটাকটা হয়েছিল। আমারই গাড়ি ছিল, আজকে সকালে আমি ফিরেছি। সবকিছু আগে থেকে প্ল্যান ছিল, তাই না? ভাপি যাব, সবাইকে বলে যাব যে রাত করে ফিরবো, তারপর গাড়ি পাঞ্চার হয়, তারপরে আবার সকালে ফেরার ড্রামা। তোমার গাড়িতে কেন গেলে? গাড়ি তো শরৎ সোলাঙ্কির কাছে ছিল, তাই না? আমি আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম, সেই জন্য আমরা দুজন একসঙ্গে ফিরেছি গাড়িতে। এমন কোনো প্ল্যানিং ট্যানিং আমাদের ছিল না। স্যার, আপনি কি আমাকে ক্রিমিনাল ভাবছেন নাকি? স্যার, শরৎ যেমনই বলুক, কিন্তু এই প্ল্যানে আমি ওর সঙ্গে থাকবো না। আরে হ্যাঁ স্যার, আপনি আপনি বাচ্চুকে জিজ্ঞেস করুন না, ভাপিতে ও ওখানেই ছিল। আমাকে কেন ঝামেলার মধ্যে ফেলছেন স্যার? আমি ওই কোনো বয়ান টয়ান দিতে যেতে পারবো না। আরে ব্যবসার সময় স্যার, একদম সৎ ব্যবসা করি স্যার। এখানে ঝগড়া মারামারি খুন খারাপি হয় না, এসব আমি পছন্দই করি না। বুঝলাম বাচ্চু ভাই, কিন্তু স্টেটমেন্ট তো দিতেই হবে। শরৎ তো আপনারই নাম নিচ্ছে। ও বলছিল যে কাল রাত পর্যন্ত আপনার সাথেই ছিল ওখানে ভাপিতে। হ্যাঁ, ও তো ছিল। ও আর হরিশ দুজনেই এসেছিল, কিন্তু এই রাজেশ ফাজেশকে আমি চিনি না।
ওদের নিজেদের মধ্যে কি ঝগড়া ছিল, গোলমাল ছিল, আমি জানি না। আমি আপনাকে বারবার বলছি যে আমি কিচ্ছু করিনি। শরৎ, এই ঘরে যে মিথ্যাটা সবচেয়ে বেশি বলা হয় সেটা হলো আমি কিচ্ছু করিনি। এসব কি নাটক হচ্ছে, হ্যাঁ? আর আপনারা কাকে নিয়ে এসেছেন আমাকে চেনাবার জন্য? হ্যাঁ, কে এটা? আমার মাও ছোটবেলায় রোজ আমাকে হুমকি দিত স্যার, কিন্তু এরকম থোড়িই হয়। হুমকি দিয়েছে বলে মেরে ফেলবে। আমি তোর জ্ঞান শুনতে চাই না, ওটা আছে আমার কাছে, আমার সোজাসুজি জবাব চাই। ও হুমকি দিয়েছিল না দেয়নি? দিয়েছিল। আর ওই ভাপি যাওয়ার বাহানা, এটা প্ল্যান ছিল নাকি? আমি কোনো প্ল্যানের ব্যাপারে কিছু জানি না। শরৎদা বলছিল যে শরৎদা ভাপি যাবে, তো ব্যাস আমি এটুকুই জানি স্যার। স্যার, হাইট বডি দেখে মনে হচ্ছে ওই লোকটাই। হ্যাঁ, মনে হচ্ছে ওই হতে পারে। ঠিক আছে, যা। আপনি বিক্রি হয়ে গেছেন ইন্সপেক্টর। আমাকে এই কেসে ফাঁসিয়ে দেওয়ার জন্য রাজেশ আপনাকে কত টাকা দিয়েছে? তুই নিজেকে ফাঁসিয়েছিস শরৎ। রাজেশ ঠক্করের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। ওর বাঁচার সম্ভাবনা খুব কম ছিল। স্যার, ডক্টরের ফোন এসেছিল। ওনারা রাজেশকে অপারেশনের জন্য নিয়ে যাচ্ছেন, আশা কম রাখতে বলছেন। কিন্তু উনি বলেছিলেন ও ঠিক হয়ে যাবে। এখন বলছেন ভেতরে সেপটিক হয়ে গেছে, আবার নাকি অপারেশন করতে হবে। রাজেশের স্টেটমেন্ট অন রেকর্ড আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। দেখুন, 10 মিনিটের মধ্যে আমরা পেশেন্টকে ওটিতে শিফট করছি। আমি আপনাকে খুব বেশি হলে 5 মিনিট সময় দিতে পারি। ওর রিটেন স্টেটমেন্ট ছাড়াও আমরা অন ক্যামেরা ওর স্টেটমেন্ট নিয়েছিলাম। আর রাজেশ এটা বলেছিল যে শরৎ সোলাঙ্কি ওকে ছুরি মেরেছিল। শরৎ ভাই, তুমি যখন ভাপি গিয়েছিলে তখন তুমি তোমার মোবাইল ফোনটা নিয়ে গিয়েছিলে তো? এসব কি বলছো অরবিন্দ দাদা? ব্যবসার কাজ হোক বা মর্নিং ওয়াক, কেউ মোবাইল ছাড়া বাইরে বেরোয় নাকি? হ্যাঁ, আর আমি ফোনও করেছিলাম ওকে এটা জানার জন্য যে কখন ফিরবে। তো ও আমাকে বলেছিল সুরাটের আশেপাশে কোনো একটা হাইওয়েতে আছে, আর হরিশ দাদার গাড়িটা পাংচার হয়ে যাওয়ায় কোনো একটা ধাবাতে খাবার খাচ্ছে। সব এক কথা বলবে, যখনই বলবে কারো স্টেটমেন্টে তফাৎ যেন না হয়। কেন? 3রা মার্চ 2017 রাতে আমি রাতের খাওয়া খেয়ে হাঁটতে বেরিয়েছিলাম ফাঁকা পরিমল রোডে। এই লোকটা এসে ছুরি নিয়ে আমার উপর হামলা করলো। প্রথম স্ট্যাবের পর আমি ওর মুখের ওপরের হলুদ কাপড়টা টেনেছিলাম। আমি পরিষ্কার দেখেছিলাম ওই লোকটাকে। ও শরৎ সোলাঙ্কি ছিল, যে আমাকে 25,000 টাকা দেবে বলেছিল আমার বোন প্রীতির বিয়ের জন্য। ওই টাকাটা আমার দরকার ছিল। অপারেশন টেবিলেই রাজেশ ঠক্করের মৃত্যু হয়। ওর স্টেটমেন্টই ওর ডাইং ডিক্লারেশন ছিল। এই কেসটা অ্যাটেম্প টু মার্ডার থেকে এখন মার্ডারে পরিণত হয়। আর শরৎ সোলাঙ্কি ওর বয়ানে অনড় ছিল যে ও রাজেশ ঠক্করকে মারেনি। আপনাদের কাছে যখন কোনো প্রমাণ নেই, তাহলে আমার জামিনের বিরোধিতা আপনারা কেন করছেন? ওই কেসটা অ্যাটেম্প টু মার্ডার থেকে তখন মার্ডারে পরিণত হয়। আর শরৎ সোলাঙ্কি ওর বয়ানে অনড় ছিল যে ও রাজেশ ঠক্করকে মারেনি। আমি এর সঙ্গে জড়িত নই। গিরিশ আর ওর পরিবারের লোকেরা ভালোভাবেই মেনে নিয়েছে, বিয়ে নিয়ম মতোই হবে। মা, আমি ভিতর থেকে ভেঙে পড়েছি। এরকম বলিস না মা, রাজেশের কত স্বপ্ন ছিল বিয়ে সুন্দরভাবে হবে, আর সেজন্য ও মারাও গেল। আমরা সবাই দুঃখ পেয়েছি মা, ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছি। কিন্তু রাজেশের শেষ ইচ্ছে ছিল যাই হোক না কেন তোর বিয়ে যেন না আটকায়। আমি কিছু টাকা জয়েশের কাছে রেখেছি। ও কথা দিয়েছে যে ও 1 সপ্তাহে ফেরত দিয়ে দেবে। যাই হোক না কেন বাবা, প্রীতির বিয়ে যেন না আটকায়। কাকাই যে 75,000 টাকা, রাজেশ আমাকে 60 দিয়েছিল, 15 আরো বেশি দেওয়া আছে। কাকা, আমি এই সময় বলতে চাইছি না, কিন্তু বলতে হবে যে
রাজেশের শরৎদার সাথে পাঙ্গা নেওয়া উচিত হয়নি। ওর টাকার দরকার ছিল, সেটা আমায় বলতে পারতো, আমি এই টাকাটা ফেরত দিতাম। দেখো বাবা, হয়তো রাজেশও এটা জানতো না যে 25,000 টাকার জন্য ওই জানোয়ার শয়তানটা ওকে খুন করে ফেলবে। দেখ মা, তোর বাবা জুনের তারিখটা পাল্টাবে না। রাজেশই ওই দিনটা ঠিক করেছিল, বিয়ে ওই দিনেই হবে। আমি পুরো আম্বেনগরটা খুঁজে দেখলাম, এই অমিত যোশী আর প্রীতি ঠাক্করের কিচ্ছু খুঁজে পেলাম না আমি। এই প্রীতির তো অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে কোনো গিরিশ ব্যাসের সাথে। তাহলে এই ঘটনায় ও অমিতের পক্ষ নিয়ে কথা কেন বলছে? ছোটবেলা থেকে দেখে আসছে, কোনো ঝামেলা নেই হয়তো। হয়তো ও এটা জানে যে ওই ছেলেটা এটা করবে না। আর গোটা এলাকার লোকেরা বলছে যেদিন হামলা হয়েছে অমিত বাড়িতেই ছিল। শরৎ সোলাঙ্কির ব্যাপারে কিছু? এমন কোনো খবর আপাতত আমি পাইনি, কিন্তু প্রত্যেকটা লোক একই কথা বলছে, ও 1 নম্বরে চালাক আর ধুরন্ধর। আর আমারও মনে হয় যে পুরো গল্পটা ওই হয়তো ফেদেছে। এটা ওই রাজেশও বলছিল। বাকিদের স্টেটমেন্ট নিয়ে নাও আর চার্জশিট ফাইল করো। আমরা কোর্টে চার্জশিট ফাইল করেছিলাম। বারবার বলে যাচ্ছি, রমেশ কেসের কেসে সঙ্গে আমি ট্রায়ালের জড়িত জন্য নই, অপেক্ষা কিন্তু করছিল। আমাকে এটা বলেই যাচ্ছে যে আমি স্যার 4 মাস হয়ে গেল আমার ক্লায়েন্ট শরৎ সোলাঙ্কিকে অন্যায়ভাবে আটকে রেখেছেন। ওর জামিনের আবেদন বারবার খারিজ করে দিয়েছেন। আর আমরা এখানে একটা বড় রকমের রহস্য খুঁজে পাই। পুলিশ এই কেসটার সঠিকভাবে ইনভেস্টিগেশন করেইনি। ওপর শুরুটা আর শেষটা দেখে আমার ক্লায়েন্টকে একটার পর একটা মিথ্যে কেসে ফাঁসিয়ে চার্জশিট দাখিল করেছে। ভিকটিমের ডাইং ডিক্লারেশন আছে আমাদের কাছে, রাইটিংও আছে, ভিডিওও আছে। অপরাধীকে আইডেন্টিফাই করা হয়েছে আর নামও জানা গেছে। ইয়োর অনার, ভিকটিম আর আই উইটনেস এই দুজনেই হামলাকারীকে রাতের অন্ধকারে দেখেছিল, আর তারও মুখ ঢাকা ছিল ওই সময়। এখন আমি এই কোর্টের মধ্যে শরৎ সোলাঙ্কির মুখের মধ্যে হলুদ কাপড় বেঁধে আমি ওনাকে এখানে নিয়ে আসছি, আর এখানে উপস্থিত সব লোক কনফিউজ হয়ে যাবে স্যার। প্রত্যক্ষদর্শী কিন্তু কনফিউজড হয়নি, বরং এই কেসে আর একজন সাসপেক্ট ছিল, অমিত যোশী, যার মুখ ঢেকে প্রত্যক্ষদর্শীর কাছে আনা হয়, কিন্তু ওনাকে আইডেন্টিফাই করা যায়নি। এক্ষেত্রে শুধুমাত্র শরৎ সোলাঙ্কিকে আইডেন্টিফাই করা হয়েছে। আমার ক্লায়েন্ট শরৎ সোলাঙ্কি 3 মার্চ 2017 দিন এবং রাতেও ভাপিতেই উপস্থিত ছিল, ভদোদরাতে যায়নি। এই হচ্ছে ওনার ফোন রেকর্ডস, আর এইটা ওনার পার্টনার হরিশ বাগেলা আর ওর ফাইন্যান্সার বাচ্চুভাই সাগলের স্টেটমেন্ট। ইয়োর অনার, সেল ফোন ভাপিতে রাখা যেতেই পারে, পার্টনার আর ফাইন্যান্সারের বয়ান মিথ্যেও হতে পারে। আচ্ছা, পুলিশ কি সুরত হাইওয়ের পাশে যে ধাবা আছে সেখানে ইনভেস্টিগেশন করেছিল? করেনি। যখন আমার ক্লায়েন্টের মিসেস শ্রেয়া 4 তারিখে আমার ক্লায়েন্টকে রাত 12:30টার সময় কল করেছিল, তখন সে ভাবি থেকে ফিরছিল আর সুরত হাইওয়ের পাশে ধাবায় ডিনার করছিল। আর ঠিক এই কথাটা পুলিশের চার্জশিটের মধ্যে কোথাও নেই। আর একটা কথা স্যার, আর ওই মোটরসাইকেলটার কি হলো যেটা হত্যাকারী ওই সময় ব্যবহার করেছিল? কারণ আমার ক্লায়েন্ট তো মোটরসাইকেল চালাতে জানেই না, ওনার কাছে 2 হুইলারের লাইসেন্সও নেই। অ্যাপ্রোচ স্যার, দেখুন, ভিকটিমের ডাইং স্টেটমেন্ট একটা স্ট্রং এভিডেন্স। এই কথাটা আপনাদের দুজনকে বলছি, কিন্তু রায় শোনানোর জন্য এটা যথেষ্ট নয়। স্যার, পুলিশের কাছে উপযুক্ত প্রমাণও নেই, আর ওই যে ইনভেস্টিগেশনটা আছে সেটা খুবই কাঁচা কাজ। এই চার্জশিটের বেসিসে কেসটাকে ট্রায়ালে নিয়ে যাওয়া আর অ্যাকিউজকে বেল না দেওয়া কোনো যুক্তিগ্রাহ্য কাজ নয় স্যার। ইনভেস্টিগেশন অফিসারকে কালকে কোর্টে পেশ করুন। আজকের সময়ে দাঁড়িয়ে ফোন রেকর্ডসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ মনে করা হয়। এটা প্রমাণ করার জন্য যে কোনো ব্যক্তি কোন লোকেশনে ছিলেন, বা আপনার অ্যাকিউজের ফোন লোকেশন আর অ্যাকিউজড আর তার স্ত্রীর সঙ্গে কথোপকথন ফোন রেকর্ডসের থ্রুতে ভেরিফাই করা হয়নি। কেন? কেননা আমার এটা মনে হচ্ছিল যে অ্যাকিউজের ভাবিতে থাকা, সুরট হাইওয়েজে থাকা পুরোটাই একটা প্ল্যান ছিল। তারপরেও তদন্তের সূত্র হাতে পাওয়ার পর আপনার জোগাড় করা সমস্ত তথ্যগুলো প্রমাণ সমেত পেশ করা উচিত ছিল। স্যার, ভিকটিম মারা যাওয়ার আগে খুনির নাম আর তার উদ্দেশ্য আমাদের পরিষ্কার বলে গেছে। ওসব আমরা জানি ইন্সপেক্টর, কিন্তু ভিকটিমের বয়ান ছাড়া এই কেসে জড়িত সমস্ত সূত্রগুলো ভেরিফাই করা উচিত কিনা, এটা পুলিশের কি রেগুলার প্রসিডিওর নাকি না? হ্যাঁ স্যার। এই কোর্ট এই কেসের আবার ইনভেস্টিগেশনের অর্ডার দিচ্ছে। 3 সপ্তাহ বাদে আমরা এই কেসের ব্যাপারে আবার শুনবো। ততদিন অ্যাকিউজড, আমি সন্দেহভাজন বলবো,
ওই সন্দেহভাজন যে ঘটনাস্থলে উপস্থিত ছিল এই কেসের যথোপযুক্ত প্রমাণ আপনি পেশ করবেন ইন্সপেক্টর। ওকে স্যার। ততদিনের জন্য আদালত শরৎ সোলাঙ্কিকে জামিন মঞ্জুর করছে। আমরা এটা জানতাম না যে এই কেসটায় নতুন কি মোড় আসতে চলেছে। আমরা এটাও জানতাম না যে খুন হওয়া রাজেশের দেওয়া বয়ান ছাড়া আর কোন সূত্র আমাদের সোলাঙ্কিকে অপরাধী প্রমাণ করতে সাহায্য করতে পারে। জানো অবিনাশ দাদা বলছেন চিন্তা করার দরকার নেই, কিন্তু চিন্তা না করে থাকা যায়? তুমিই বলো। চিন্তা করো না শ্রেয়া, কিচ্ছু হবে না। এটা একদম পরিষ্কার। আমি যখন কিছু করিই নি তাহলে ভয় কিসের? স্যার আমি আমার প্রথমবারই আপনাকে বলেছি সুরত হাইওয়ের উপর আছে জয় মাতা দি ধাবা। আপনি আবার কেন আমায় জিজ্ঞেস করছেন? এটা দেখবার জন্য যে আপনি এবারেও সেই একই নাম বলেন কিনা। আমি আপনাকে যা বলেছি তাতে এক ফোঁটাও জল মেশানো নেই। আমার শরতের সঙ্গে কেবলমাত্র ধান্দাই ছিল। ওর পার্সোনাল লাইফের ব্যাপারে আমি কিছুই জানি না। শরৎ রাত 12:45 সুরাট হাইওয়েতে হরিশের সাথে যেখানে তুমি ডিনার করেছিলে সেই ধাবাটার নাম কি ছিল? জয় মাতাদি ধাবা। আমরা যখনই ধাবি থেকে ফিরতাম ওই ধাবাতেই খেতাম। তাহলে রোজই রাতে 12:15 ডিনার করো নিশ্চয়ই। আপনি আসলে ভেবে নিয়েছেন যে আমাকে অপরাধী প্রমাণ করতেই হবে। আপনি এক কাজ করুন, আপনি একবার জয় মাতাদি ধাবাতে যান, আর ওর লাগোয়া যে গ্যারাজ আছে সেখানেও একবার এনকোয়ারি করুন। হরিশ ভাইয়ের গাড়ি আমরা ওই গ্যারাজেই ঠিক করি। স্যার, শরৎ সোলাঙ্কির ফোন লোকেশন 3রা মার্চ 12:15টার সময় সুরাট হাইওয়েতেই ছিল। যদি এই সবকিছুই প্ল্যান থাকে তাহলে তো ফোনের লোকেশনটা ওখানে থাকা উচিত। ওর স্ত্রীর ফোনের লোকেশন কি বাড়িতেই ছিল এখানে ভারতরাতে? হ্যাঁ স্যার। ফোনের লোকেশন যদি এক হয়ও সেক্ষেত্রে ফোনের মালিক যে সেখানে থাকবে তার কোনো প্রমাণ নেই। তবুও আমাদের সুরাট হাইওয়ের পাশে ওই জয়মাতাদি ধাবাতে একবার যেতে হবে। জানতে হবে সেদিন রাত্রে ওরা দুজন ওখানে খেয়েছিল কিনা, হরিশের গাড়িটা পাংচার হয়েছিল কিনা। পরের বার কোর্টে যেন কোনো ডাউট না থাকে। স্যার এদের নামটা তো মনে নেই, কিন্তু এরা মাঝে মধ্যেই খাবার খেতে এখানে আসে। আরে ম্যাডাম, কি করে মনে রাখবো? 5 মাস আগে পাংচার হয়েছিল। যদি কোনো দামি গাড়ি হতো, বড় লোকের কোনো বড় গাড়ি হতো, তাহলে হয়তোবা মনে থাকতো। স্যার অতটাও মনে নেই 3রা মার্চের রাতে 12:15 এরা এসেছিল কিনা। একদমই মনে নেই। না স্যার, সরি। আমার স্মৃতিশক্তি পাঞ্চার হয়ে গেছে তো কি হয়েছে? ধাবার সিসিটিভিতে তো সব ফুটেজ আছে, ক্যামেরাতে সব কিছু দেখা যায়। হ্যাঁ স্যার, সিসিটিভি তো আছে। 3রা মার্চ রাত 12টা থেকে 1টা অবধি ফুটেজ আমার চাই, এখুনি। সিসিটিভি ফুটেজ একটা কথা প্রমাণ করে দিল যে আমাদের তদন্তে সত্যি একটু গাফিলতি হয়েছে। ফুটেজটা দেখে আমরা চমকে উঠেছিলাম। স্যার বডোদরা থেকে সুরাট হাইওয়ের পাশের এই ধাবাটা তাও 140 কিলোমিটার দূর। কম করে হলেও 2.5 ঘন্টা লাগে। স্যার রাজেশের উপরে হামলা হয়েছিল রাত্রি 11টার সময় বডোদরাতে, আর শরৎ এই ধাবাতে ছিল রাত্রি 12:05। শুধু 1 ঘন্টা 5 মিনিটে বডোদরা থেকে এই ধাবাতে পৌঁছানো প্রায় অসম্ভব ব্যাপার। স্যার, ফুটেজে 12:15টার সময় শরৎকে কথা বলতে দেখা যাচ্ছে। ওর ওয়াইফের ফোন ছিল। ওর আর ওর ওয়াইফের কল রেকর্ডে একটা কল শো হচ্ছে। তাহলে মারা যাওয়ার সময় ও কেন সোলাঙ্কির নাম নিয়েছিল? মিথ্যে বলেছিল ও শরৎকে ফাঁসানোর জন্যে? তাই তো মনে হচ্ছে স্যার। আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছেন, আমার মুখ ঢেকে দিয়ে বদনাম দিতে চেয়েছেন, ধমকেছেন আমাকে, এতদিন জেলে রেখেছিলেন। এগুলো কি ফিরিয়ে দিতে পারবেন? ভুল আমাদের হয়েছে মিস্টার সোলাঙ্কি, সেই জন্য আমি দুঃখিত। আপনি আমার সময় নষ্ট করেছেন। যে মান সম্মান আমার চলে গেছে সেগুলো ফিরিয়ে দিতে পারবেন? পারবো না। তবে এটা ঠিক যে আমাদের ভুল পথে চালিত করা হয়েছে। একটা কথা বলুন তো স্যার,
আপনি আমার মুখটা ঢেকে দিয়েছিলেন, আরেকজন প্রত্যক্ষদর্শীকে আমার সামনে নিয়ে এসেছিলেন। সেই লোকটা কে ছিল যে আমাকে হলুদ কাপড় পরে মুখ ঢেকে খুন করতে দেখেছিল? ওটা পঙ্কজ রাজেশের বন্ধু। আচ্ছা, ও পঙ্কজ গুপ্তা নয় তো, যে কাঞ্চন পার্কে থাকে? হ্যাঁ সেই তো, তুমি চেনো ওকে? খুব ভালো করে চিনি স্যার, 1.5-2 বছর আগে আমার কাছেও কাজ করতো। এতে ওর হাত নেই তো? অদ্ভুত কথা বলছেন আপনি ইন্সপেক্টর। আপনি আমার বিরুদ্ধে একজন প্রত্যক্ষদর্শী নিয়ে এলেন, তারপর আমাকে জিজ্ঞেস করছেন ওই লোকটা অপরাধী নয় তো? হ্যাঁ, এগুলো আপনাদের কাজের ধরন? এর থেকে ভালো হতো আমি তদন্ত করলে। পঙ্কজ গুপ্তাকে ডাক। সেটা আবার কে? আর তুই কে? স্যার আমার নাম নিতিন কুমার, আমি 3 মাস হলো এখানে ভাড়ায় থাকি। তোর ঘরের মালিকের ফোন নাম্বারটা দে তাড়াতাড়ি। તમે જો ફોન નંબરનો સંપર્ક સાધવા માંગો છો તે મોબાઈલ સ્વિચ ઓફ છે। স্যার পঙ্কজ গুপ্তর ফোন বন্ধ আছে। এখনই ফোন রেকর্ডস চেক করো। এই কেসটা আমরা পরপর অনেকগুলো ভুল করে চলেছি। যদি এই কেসটা সলভ না করতে পারি তাহলে কিন্তু আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাবে। এই পঙ্কজ গুপ্তাকে যেমন করে হোক আমাদের ধরতেই হবে। প্রায় 3 বছর ধরে আমার এখানে ভাড়াটা ছিল। এই কদিন আগে 3 মাস আগে মানে 9 মাসেই চলে যায়। কিন্তু এগ্রিমেন্টে তো বাড়ির অ্যাড্রেসটা দিল্লি লেখা রয়েছে। ওটা ভুল হয়ে গেছে, পুরো ঠিকানাটা লেখা উচিত ছিল। আপনি এক কাজ করুন না, জয়েসের সঙ্গে দেখা করুন। ওর এসি সার্ভিস ইউনিটে কাজ করতো পঙ্কজ। তোমার নাম কি জয়েশ? হ্যাঁ স্যার, কি হচ্ছে স্যার? এই পঙ্কজ গুপ্তা কি চাকরি ছেড়ে দিয়েছে? স্যার ও তো মাসখানেক আগে নিজের বাড়িতে চলে গেছিল। দিল্লি? হ্যাঁ দিল্লিতে। দিল্লির অ্যাড্রেসটা আছে? না স্যার। কি হচ্ছে স্যার? রাজেশ ঠক্করকে চেনো তুমি? ওই রাজেশ না যার মার্ডার সরোজ সোলাঙ্কি করেছে? না, গন্ডগোল আছে। সেটাই আমাদের পঙ্কজের থেকে জানতে হবে যে গন্ডগোলটা কি। স্যার পঙ্কজকে আমি 1.5 বছর আগে থেকে চিনি, যখন ও সোলাঙ্কির ওখানে কাজ ছেড়ে আমার কাছে কাজ চাইতে এসেছিল। তার চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারবো না। ঠিক কি হয়েছিল? রাজেশের ব্যাপারটা তো বুঝতে পারছি, কিন্তু পঙ্কজ তোমাকে কেন ফাঁসাতে চাইছে? পঙ্কজ, যা চা বলে আয়। হ্যাঁ, খাওয়াটা খেয়ে যাচ্ছি। তারপরে আরে ভেতরে কাস্টমার বসে আছে, তোর কাছে খাওয়াটা আগে। তুই জানা, চাটা বল না আগে গিয়ে। বলছি না দাদা, খাবারটা খেয়ে তারপরে যাচ্ছি। হয়ে গেছে খাওয়া, এবার যা চা বলে আয়। আরে কি শরৎ দাদা, এরকম ভাবে কেউ খাবার ফেলে দেয়? শোন, এই যে তুই খাবার খাচ্ছিস না, এটা আমার টাকা দিয়ে খাচ্ছিস তুই। সেটা ফেলে দিই পুড়িয়ে দিই সেটা আমার ব্যাপার। তুই যা চা বলে আয়। যাবো না আমি। আনবি না? জানোয়ার। তোর বাবার চাকর আমি, কাজ করি আমি এখানে। তোর চাকর না আমি। এই তোর খাবার নিয়ে তুই বেরো এখান থেকে, যা বেরো এখান থেকে। তুই কাজ করার দরকার নেই, দূর। দরকার নেই তোর কাজ করার। এই সব জিনিসগুলো গুটিয়ে তুই এখান থেকে বেরিয়ে যা। ওই ঘটনার রাগ থেকে পঙ্কজ এত বড় একটা ষড়যন্ত্র করলো। রাগের মাথায় লোকে অনেক কিছু করে ফেলে, কিন্তু রাজেশের কি লাভ হলো নিজের ওপরে অ্যাটাক করিয়ে, তাও আবার নিজের জীবন দিয়ে? মানে পঙ্কজকে এমন করে বুঝিয়েছিল যে ও স্যার এবারে সত্যি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এই যে পঙ্কজের ফোন রেকর্ড, সবকিছু পরিষ্কার বোঝা যাচ্ছে এতে। সব খেলাটা ওরই প্ল্যান স্যার। কি খেলা? স্যার রাজেশের অ্যাটাক করার টাইমটা 11টা ছিল, কারণ পঙ্কজ 11:03 কন্ট্রোল রুমে ফোন করেছিল। তারপর পঙ্কজ অ্যাম্বুলেন্সকে 10:40 খবর দিয়েছিল। হামলা হওয়ার আগেই অ্যাম্বুলেন্সকে ফোন? এটা কে করেছে? হ্যালো, এই পরিমল রোডের পাশে একটা অ্যাম্বুলেন্স পাঠান। একটা লোককে ছুরি দিয়ে মারা হয়েছে, অনেক রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি পাঠান। তার মানে হলদে কাপড়ে মুখ ঢাকা বাইকে করে আসা আততায়ীর গল্পটা মিথ্যে? কিন্তু স্যার রাজেশ এই প্ল্যানিংয়ে কেন যুক্ত থাকবে? ওর নিজের খুনের ব্যাপারে কেন মিথ্যা বলবে? হয়তো রাজেশ আর পঙ্কজ দুজনে মিলে প্ল্যানটা করেছিল এই শরৎ সোলাঙ্কিকে ফাঁসানোর জন্য। মানে শুধুমাত্র শরৎকে ফাঁসানোর জন্য রাজেশ নিজের ওপর এই হামলাটা করিয়েছিল? রাজেশ মিথ্যা সাক্ষ্য দিয়েছে? হ্যাঁ, শরৎ সোলাঙ্কি ওই রাতে ওই সময় বারোদাতে ছিলেনই না। কিন্তু কেন? প্রীতি, কবিতা দেবী, রাজেশ নিজের প্রাণ হারিয়েছে মিথ্যে সাক্ষ্য দিয়ে। পঙ্কজের সাথে ওর কি কোনো শত্রুতা ছিল? কিসের শত্রুতা? ম্যাডাম, আমার দাদার প্রাণ গেছে। সেটা তো পঙ্কজ গুপ্তই বলতে পারে, কিন্তু রাজেশের মৃত্যুর পর থেকে ও নিখোঁজ। আমরা জানতে পারি ও নাকি দিল্লিতে থাকে।
আপনারা বলতে পারবেন দিল্লিতে কোথায় থাকে? পঙ্কজের ফোন রেকর্ড ভালো করে দেখার পর আমরা দিল্লির একটা নাম্বার খুঁজে পেলাম, যেটা ছিল তার মায়ের নাম্বার। আমরা অ্যাড্রেস বার করলাম আর দিল্লি পৌঁছলাম, কিন্তু কেসটা ক্লোজ হতে আরো অনেক দেরি ছিল। আমরা পঙ্কজকে খুঁজতে একটা অন্ধ গলিতে মাথা কুড়ে মরছিলাম। কেন? কি করেছে আমার ছেলে স্যার? পঙ্কজ হয়তো কোনো অপরাধে যুক্ত রয়েছে। কোথাও ও মে মাসে এসেছিল ভদোদরা থেকে, এখানে পুরো 1 সপ্তাহ ছিল। খুব অন্যমনস্ক ছিল, ও ঘর থেকে একদম বেরোয়নি। কি হয়েছে বাবা? কিছু তো বল। সারা সপ্তাহ না বাড়ি থেকে বেরিয়েছে, না কোনো কাজের খোঁজে গিয়েছে। আমি বহু চেষ্টা করেছি জানার যে কি ব্যাপার, কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছিল ও কিছু যেন হারিয়ে ফেলেছে, যেটা কাউকেও বলতে পারছে না। পঙ্কজ এই মুহূর্তে কোথায় রয়েছে? বাড়ি থেকে বেরোনোর সময় একটা কথাও বলেনি। ও এখান থেকে বেরোনোর পর একবারও ফোন করেছিল আপনাকে? না তো, সেই জন্যই তো আমি এত চিন্তায় আছি। কতবার ওকে ফোন করলাম আমি, কিন্তু ওর ফোন তো বন্ধ বলছে। স্যার, পঙ্কজের মার ফোন রেকর্ডসটা চেক করলাম, উনি সত্যি বলছেন। ওনার ফোনটা আমরা ট্যাপ করছি। ও বলল পঙ্কজ হতাশ ছিল। হ্যাঁ স্যার, এই পঙ্কজ পুরো ব্যাপারটায় বেশ ভেঙে পড়েছে এমন নয় কিন্তু তো? প্ল্যান কি ছিল ওর আর রাজেশের? উদ্দেশ্য কি ছিল? এই পঙ্কজকে আমাদের খুঁজে বার করতেই হবে। স্যার, ওর সাথে আমার খুব বেশি বন্ধুত্ব ছিল না যে কাজ ছাড়ার পর আমার সাথে কন্ট্যাক্টে থাকবে। জয়েশ, খারাপ সময় মানুষ প্রত্যেকের বাড়িতে গিয়ে কড়া নাড়ে। যদি ও তোমাকে ফোন করে তাহলে ভুলেও বলবে না যে আমরা ওকে খুঁজছি, শুধু আমাদেরকে ইনফর্ম করবে তাড়াতাড়ি। আগে স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি যেরকম চাইবেন সেরকম। স্যার, কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে ওই পঙ্কজ আর রাজেশ এরকম করলো কেন? যতক্ষণ পঙ্কজকে না ধরা যাচ্ছে ততক্ষণ এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য আমরা জানতেই পারবো না। যেখানে মৃত্যু 2 ষড়যন্ত্রকারীর একজনের, মানে রাজেশের হয়েছিল। অন্যদিকে পঙ্কজের মায়ের ফোনটা আমরা ট্র্যাকিংয়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু পঙ্কজ একবারের জন্যও তাকে ফোন করেনি। আমাদের দিল্লির টিম পঙ্কজকে সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোনো লিড আমাদের হাতে আসেনি। সময় বয়ে যাচ্ছিল, আমাদের তখন এটা মনে হচ্ছিল যে সত্যিই আমরা হয়তো পঙ্কজকে আর খুঁজেই পাবো না। ষড়যন্ত্র ফেল হওয়ার কারণে বা অন্য কোনো কারণে ও নিজেকে গুটিয়ে নিয়েছে, নিজের মায়ের থেকেও দূরে, নাকি অন্য কোনো কারণ? সেটা আমরা জানতে পেরেছিলাম পঙ্কজ মারা যাওয়ার 6 মাস পরে, যখন মূল ঘটনাটা 1 বছর পেরিয়ে গেছে। অবশেষে পঙ্কজকে আমরা পেলাম যখন ও নিজে তার বাড়িতে ফিরে এলো। না স্যার, পঙ্কজ আমাকে ফোন করেনি, আর মনে হয় না যে কোনোদিন আমাকে ফোন করবে বলে। তুই একদম ঠিকই বলছিস জয়েশ। আর পঙ্কজ তোকে ফোনও করবে না, প্রয়োজনই পড়বে না ওর, কারণ তোরা দুজন তো জেলে একসাথেই থাকবি, আলাপচারিতাটা ওখানেই সেরে নিবি। স্যার, মা আমি কিছু বুঝতে পারছি না। লকআপে চল শালা, সব বোঝাবো তোকে আমি। চল। স্যার, অদ্ভুত তো, স্যার পঙ্কজকে ধরতে পারছেন না বলে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন। পঙ্কজকে ধরে নিয়েছি আমরা, আর ওর মুখও খুলিয়ে দিয়েছি। এবার তোর নাম্বার। আমরা বুঝতে পারিনি যে রাজেশ মরে যাবে, সেটা তো আমাদের প্ল্যানে ছিলই না। এই ষড়যন্ত্রে কে কে যুক্ত ছিল? আমি আর ওই জয়েশ ভোরা। কি? জয়েশ ভোরা, যে এসি সার্ভিসিং ইউনিটটা চালায়? হ্যাঁ ওই। আর জয়েশ ও সরোজকে প্রাণে মারতে চেয়েছিল স্যার। ও এই কাজটা আমাকে দেয়, কিন্তু আমি ওকে মারতে পারিনি। অস্ত্র কেনার পরেও সেটা আমি করতে পারিনি। আমি করতে পারিনি স্যার। জয়েশ দাদা। ঠুকে দিয়েছিস? আরে ঠুকে দিয়েছিস কুত্তাটাকে? না জয়েশ দাদা, হঠাৎ করে আমার হাতটা কাঁপতে থাকলো। কত টাকা খরচা করে এই বন্দুকটা জোগাড় করেছি আমি জানিস? হাত কেঁপে গেছে, সালা মাথা গরম করায়। তোকেও তো টাকা দিয়েছি না আমি? চল বার কর, সব টাকা বার কর। কেন টাকা টাকা করছো জয়েশ দাদা? পাঠিয়ে দিয়েছি তো আমি মায়ের কাছে। এবারে সবকিছু রেডি হওয়ার পরেও তুই কাজটা করতে পারলি না? না, মারতে পারিনি। যাও না তুমি, তুমি গিয়ে মেরে আসো না। যদি আমি নিজে পারতাম তাহলে তোকে কেন বলতাম? আর সালা তুইও তো রেখেছিলিস ওর ওপর। হ্যাঁ, কিন্তু জয়েশ দাদা, খুন করার পরিস্থিতি আসেনি। স্যার, এই শরৎ সোলাঙ্কি না 1 নম্বরের একটা পাক্কা হারামি স্যার।
এ কোনো গঙ্গা জলে ধোয়া লোক নয় স্যার। তোর কি শত্রুতা ছিল ওর সাথে? স্যার আমি একটা বড় কন্ট্রাক্ট পেতে চলেছিলাম, যার জন্য আমার কিছু টাকার দরকার ছিল। তো আমি আমার গয়নাগুলো ওর কাছে বন্ধকে রেখে দিয়েছিলাম, যার মূল্য হয় 8 লাখ, আর ও আমাকে দিয়েছিল 5 লাখ। স্যার 2 মাস কি দেরি হয়েছে ওর টাকা আমি ফেরত দিতে পারিনি বলে। আমার গয়নাগুলো বেচার জন্য বেরিয়ে গেছিল 8 লাখ টাকায়। স্যার যেভাবে হোক আমি টাকা জোগাড় করে ওর টাকা ফেরত দিয়েছিলাম, তখনও আমার গয়না আমাকে ফেরত দিচ্ছিল না। এগুলো তুই করেছিস তাই না? আরে শরৎদা, এটা তো ফিল্মের ট্রেলার, আর আপনার থেকেই তো শিখেছি যে লোকজনকে কিভাবে বোঝাতে হয়। পুলিশ তোকে বোঝাবে। আরে শরৎদা, পুলিশ হলো সেই কুড়ুল যেটা দিয়ে আপনি নিজের পায়ে নিজেই মারছেন। পুলিশ যদি আমাকে বোঝায় না, তাহলে আমিও তো আমার মুখ খুলবো। আমিও কিন্তু তোর ক্ষতি করতে পারি। সেটা যখন কালকে আসবেন না আপনি এখানে, তখন বোঝা যাবে। আজকে তো বোর্ড নামিয়েছি নিচে, লক চেঞ্জ করেছে। কালকে পুরো প্ল্যান রয়েছে। আপনার প্রত্যেক কটা ক্লায়েন্টকে ফোন করে বলা হবে আপনার ধান্দা 12টা বেজে গেছে, স্যারের সব টাকা ডুবে গেছে। তারপরে দেখবেন এখানে কিভাবে লাইন পড়ে আর আপনার জামা কি করে ফাটে। আমি আপনার সব টাকা ফেরত দিয়েছিলাম, আর আপনিও আমার গয়না ফেরত দিন আর ল্যাটা চোকান, না হলে 8 লাখ টাকার জন্য আপনার ডাবল ক্ষতি করিয়ে দেব আমি। স্যার আমি ফিল্মের গুন্ডাদের মতো ওকে গিয়ে হুমকি দিয়েছিলাম, তারপর আমি আমার গয়নাগুলো পেয়েছিলাম। স্যার ও একেবারে ছোট একটা জানোয়ার লোক স্যার। কিন্তু তোরা রাজেশকে বলির পাঁঠা করলি কেন? বলির পাঁঠা করার কোনো প্ল্যানই ছিল না স্যার, সব গন্ডগোল হয়ে গেছিল পুরোপুরিভাবে। রাজেশ দাদারও শরতের উপরে খাটছিল, জয়েশও বদলা নিতে চেয়েছিল, আর আমি ওর মৃত্যু চেয়েছিলাম। এর জন্য আমি রাজেশকে আমাদের মধ্যে নিয়ে আসি, আর আমরা মিলে প্ল্যান করলাম যাতে শরৎ দাদা জেল হয়। স্যার আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে ওই কুকুরটা জেলে যাক আর ওখানে গিয়ে পচে মরুক, ব্যাস। দেখ রাজেশ, তুই ভয় পাবি না, একদমই ভয় পাবি না। অল্প অল্প কিছুক্ষণের তো ব্যাপার, তাই না? আর তারপর আমরা সব দোষ শরৎ সোলাঙ্কির ওপর দিয়ে দেব। আমি প্রস্তুত, কিন্তু আমার 50,000 চাই। প্রীতির বিয়ের জন্য যতটা জোগাড় করার আমি করেছি, ব্যাস 50,000 আর হয়ে গেলে তাহলে মা বাবা দুজনে একটু শান্তি পাবে। কিন্তু শালা এই শরৎ আমার 25,000 টাকা খেয়ে বসে আছে। হ্যাঁ তো সেটাই তো বলছি, আমরা 3 জন মিলে ওকে শাস্তি দেবো। হ্যাঁ, আর দেখ 50,000 টাকা আমি তোকে দেব, ব্যাস একবার শরৎ সোলাঙ্কির হাতে হাত করা পড়ুক, ব্যাস। হাঁটতে যাচ্ছি, আধ ঘন্টায় চলে আসবো। পুরো প্ল্যানিংটা 3রা মার্চ করা হয়। প্রতিদিনের মতো রাতের খাবার পর রাজেশ হাঁটতে বেরোয়, কিন্তু এবার প্ল্যান মাফিক সে পানের দোকানের সামনে দিয়ে যায় যখন পঙ্কজও ওখানে ছিল, যাতে বীরজু সাক্ষী হতে পারে আর পুলিশকে এই ঘটনাটা জানাতে পারে, যেটা আসলে একটা গভীর ষড়যন্ত্র ছিল শরৎ সোলাঙ্কিকে ফাঁসানোর জন্য। হ্যাঁ পঙ্কজ, শুরু কর। আরে ছুরি বার কর না। দেখ পঙ্কজ, সাবধানে, হ্যাঁ, অল্প করে, হ্যাঁ, একদম হালকা করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে দেরি করছিস কেন? ছুরি চালা, চালা, অ্যাম্বুলেন্স আসার আগে কাজটা কর। পঙ্কজ ঠিক করেছিস, এবারে যেরকম প্ল্যান করেছিস সেরকম হবে। রাজেশ যে মরে যাবে সেটা ভাবতেই পারিনি স্যার। হ্যাঁ স্যার, আর এটাও ভাবিনি যে শরৎ ওই দিন রাতে বদর রাতে আর থাকবে না। যদি জানতিস তাহলে অন্যদিন প্ল্যানটা করতিস। হয়তো করতাম স্যার। স্যার কিন্তু একটা কথা বলবো, আমি আমার কথা রেখেছি। ওই রাজেশের বাড়ির লোককে আমি 50,000 টাকা দিয়েছি। আসলে একটু বেশি দিয়েছিলাম, 75 দিয়েছিলাম। পাপ ধুয়ে গেল, তুই শুদ্ধ হয়ে গেলি। এত ছেলে মানুষের মতো একটা প্ল্যান, সেই সঙ্গে ভয়ঙ্কর। কি হলো? পঙ্কজ ধরা পড়েছে? প্ল্যান জয়েশ করেছিল, ও আমাকে ফাঁসাতে চেয়েছিল। জয়েশকে মনে আছে তো? হায় রাম, ভালোই হয়েছে যে তুমি ওই দিন বাপি চলে গেছিলে। বেঁচে গেছিলাম। ওরা এর মধ্যে আমাকে মেরে ফেলারও প্ল্যান করেছিল। ওরা বন্দুকও কিনেছিল। রাজেশের পরিবার তার এই ষড়যন্ত্রে যুক্ত থাকার ব্যাপারটা মেনে নিতে পারছিল না।
ওর সমস্ত ব্যাপারটাই ওর বোন প্রীতির বিয়ের টাকা জোগাড়ের জন্যই করেছিল। এমন একটা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হলো যেটা তার জীবনটাই কেড়ে নিল, আর আমাদেরও একটা অন্ধগলির মধ্যে দীর্ঘদিন ঘুরপাক খাওয়ালো। কেননা সত্যিই আমাদের ইনভেস্টিগেশনে প্রথম দিকে কিছুটা খামতি ছিল। আগামী পর্বে নতুন গল্প নিয়ে দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.